আজকের ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস লেস্টার সিটি। খেলা স্কোর লাইন ম্যান ইউ 2 লেস্টার সিটি 0। আজকে ম্যাচে অ্যানালিসিসে আসার আগে কয়েকটা জিনিস বলে দেওয়া দরকার। যেমন আজকে নির্ধারিত হলো যে প্রিমিয়ার লিগের কোন চারটে টিম নেক্সট ইয়ারে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। সেই টিমগুলো হলো লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্ড চেলসি। তিনটে টিম ছিল, দুটো স্লট ছিল। ফাইট ছিল ম্যান ইউ, চেলসি আর লেস্টার সিটির মধ্যে। এই তিনজনের মধ্যে মাত্র দুটো টিম কোয়ালিফাই করবার কথা ছিল নেক্সট ইয়ারে ইউসিএল এর জন্য। অ্যান্ড এই ম্যাচে ম্যান ইউ ভার্সেস লেস্টার ম্যাচটা ছিল সব থেকে বেশি ক্রুশাল দুটো টিমের ক্ষেত্রে। কারণ ম্যান ইউকে ম্যাচটা আইদার জিততে হতো অর ড্র করতে হতো ইউসিএল এ যাওয়ার জন্য। অন দি আদার হ্যান্ড লেস্টারকে ম্যাচটা জিততেই হতো, আর চেলসি ভার্সেস উলভস ম্যাচটাতে চেলসিকে জিততেই হতো। এবং চেলসি উলভস ম্যাচটাতে চেলসি 2-0 যেতে, ম্যান ইউ এখানেও 2-0 যেতে। দ্যাট মিনস লেস্টার নকড আউট হয়ে যায় নেক্সট ইয়ারে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশন থেকে। আর অন্যদিকে যদি আসে যায় রেলিগেশন ব্যাটেল, অ্যাস্টন ভিলা জাস্ট 1 পয়েন্টের জন্য রেলিগেটেড হওয়ার থেকে রক্ষা পেয়ে যায়। যে তিনটে টিম রেলিগেশনে যায় সেটা হচ্ছে নরউইচ, বর্নমাউথ, ওয়াটফোর্ড। নরউইচ অনেক আগেই রেলিগেটেড হয়ে গেছিল, পয়েন্ট ডিফারেন্সটা অনেক বেশি ছিল, 21 পয়েন্টে শেষ করেছে। বাট এদিকে ওয়াটফোর্ড, বর্নমাউথ আর হচ্ছে অ্যাস্টন ভিলা, এদের মধ্যে মানে খুব টাইট সিচুয়েশন ছিল যে কি নকড আউট হবে, কে থাকবে। বাট অ্যাস্টন ভিলা লাস্ট ম্যাচে ওয়েস্ট হ্যামের সাথে 1-1 ড্র করার জন্য যে ক্রুশাল 1 পয়েন্ট পায়, সেই 1 পয়েন্টের জন্যই তারা এবছর প্রিমিয়ার লিগে তারা থেকে যাচ্ছে। বর্নমাউথ, ওয়াটফোর্ড অন দি আদার হ্যান্ড হেরে যাওয়ার জন্য রেলিগেটেড হচ্ছে। এবার আসা যাক গোল্ডেন বুটের জন্য। কম্পিটিশনে 3টে কন্টেন্ডার ছিল। জেমি ভার্ডি 23 গোল ছিল, ইংস 21, 20তে ছিল অবামেয়াং। খেলাটা মানে মোটামুটি ধরে নেওয়াই হয়েছিল যে অবামেয়াং একটা মিরাকলেস কিছু একটা করে না ফেললে হয়তো ভার্ডি পাচ্ছে, এবং আলটিমেটলি তাই হলো। জেমি ভার্ডি 23টা গোল নিয়ে এবছর গোল্ডেন বুট চ্যাম্পিয়ন হয়েছে। তো মোটামুটি এই ছিল হচ্ছে এবছরের প্রিমিয়ার লিগের সাম আপ স্টোরি। এবার আসা যাক ম্যাচের অ্যানালিসিস এবং লাইন আপ। আজকে টু বি ফ্র্যাঙ্ক ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু দারুণ খেলেনি, এটা আগে আমি খুব আগেই পরিষ্কার বলে দিতে চাই। কারণ এই ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখে যদি আপনারা মনে করেন যে খুব আশাবাদী হচ্ছেন, খুব ভালো হচ্ছে, তাহলে আমি বলবো না। কারণ এই ম্যানচেস্টার ইউনাইটেডের বেশ কিছু ফ্ল আছে, যে ফ্লগুলো তাদেরকে কাটিয়ে উঠতে হবে বা আইদার তাকে দেখতে হবে কারণটা কি, আই রিয়েলি ডোন্ট নো। ফার্স্টে চলে আসি লেস্টার সিটির লাইন ফরমেশনে। অন পেপার তাদের ফরমেশন অ্যাকচুয়ালি 4-4-2 বলা হলো, তাদের ফরমেশন উইথ দ্য বল ছিল 3-5-2, যেখানে ব্যাক থ্রিতে মর্গান, জাস্টিন আর এভান্স ছিল। এখানে মিড লাইনে দুটো সাইডে অলব্রাইটন আর ছিল হচ্ছে থমাস। এখানে মেন তিনজন ছিল হচ্ছে হামজা চৌধুরী, এনডিডি আর ছিল হচ্ছে টিলেম্যান্স। আর ওপরে দুজন স্ট্রাইকার ছিল হচ্ছে ইয়েনাচো আর জেমি ভার্ডি। একটা কথা বলে রাখা দরকার, এই লেস্টার সিটি টিমেতে কিন্তু রিকার্ডো, ম্যাডিসন আর চিলওয়েল কিন্তু অফ ছিল। তারপরেও কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছিল ফার্স্ট হাফে। যাই হোক, এটা মোটামুটি ছিল 3-5-2 ফরমেশন, যেটা ছিল উইথ দ্য বল। যেখানে এই দুজন সাইড ব্যাক, যারা মানে অ্যাকচুয়ালি উইং ব্যাক বলা যেতে পারে, তারা কনস্ট্যান্টলি আপ অ্যান্ড ডাউন অপারেট করছিল রিগার্ডিং দ্য ফ্যাক্ট। এবং উইদাউট বল ফরমেশনটা কি হচ্ছিল, এদিক থেকে থমাস আর এদিক থেকে অলব্রাইটন, এরা দুজন ডিফেন্সে ড্রপ করছিল। ডিফেন্সে ড্রপ করে ব্যাক লাইনটাকে 5-এর করে দিচ্ছিল। অন দি আদার হ্যান্ড ওপরে হামজা চৌধুরী, এনডিডি আর টিলেম্যান্স, এরা কিন্তু মিড হাফে 3জন হচ্ছিল। আর ওপরে কিন্তু ইয়েনাচো আর ভার্ডি কিন্তু দুজন সোলো স্ট্রাইকার হিসেবে থাকছিল। তো এইটা ছিল মোটামুটি এদের লাইন আপ। এবার আসা ম্যানচেস্টার ইউনাইটেডের লাইন আপ। ম্যানচেস্টার ইউনাইটেড ব্যাক ফোরে নেমেছিল, খেলা ব্যাক ফোর ফরমেশন নিয়ে নেমেছিল, যেখানে এদের অ্যাকচুয়ালি ফরমেশনটা ছিল 4-2-3-1 ফরমেশন। ব্যাক ফোরে ছিল হচ্ছে আমাদের ব্র্যান্ডন থমাস, এদিকে ছিল লেফট ব্যাক, রাইট ব্যাক ওয়ান বিসাকা, দুজন সেন্টার ব্যাক ছিল লিন্ডেলফ আর ম্যাকভেয়ার। এখানে দুজন ছিল হচ্ছে পগবা, ম্যাটিচ, আর ওপরে 3জন ছিল রাশফোর্ড, ব্রুনো ফার্নান্ডেজ, এদিকে মেসন গ্রিনউড, আর ওপরে সোলো স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল। উইদাউট বল ফরমেশনে কি হচ্ছিল, ব্রুনো, রাশফোর্ড আর হচ্ছে এদিক থেকে
গ্রিনউড, এরা দুজন ড্রপ করছে, এরা এরা তিনজন মিডে ড্রপ করছিল, আর ম্যাটিচ এই ফরমেশন থেকে ডিফেন্স ড্রপ করছিল, ব্যাক লাইনটা পুরো 5-4-1 করে দিচ্ছিল। এইটা ছিল মোটামুটি উইদাউট বল ফরমেশন। তো ফার্স্ট হাফে মোটামুটি আমরা ম্যান ইউকে কিন্তু অনেক পজিশন নিয়ে খেলতে দেখি, তাই এই ফরমেশনটা খুব একটা নজর পড়েনি দু একটা অপশন ছাড়া, এবং তারা একটা বিশাল হাই লাইন ডিফেন্স খেলছিল। তো এই ছিল মোটামুটি লাইন আপ। তো বেসিক্যালি অ্যানালিসিসে আসা যাক যে 2-0 ম্যানচেস্টার ইউনাইটেড জিতলেও খেলা দেখে কিন্তু মনে হয়নি ম্যানচেস্টার গোটা ম্যাচে দারুণ কিছু একটা কমফোর্টেবল সিচুয়েশন বা কমফোর্টেবল পজিশনে ছিল। কারণ তাদের একটা বিশাল বড় রিজন কি, মানে অ্যাটাকিং থার্ডে গিয়ে ফাইনাল টাচটা ঠিকঠাক আসছিল না, নয় ভুল হচ্ছিল, মিস পাস হচ্ছিল, কিছু না কিছু প্রবলেম হচ্ছিল, পজিশনিং এর আর বিভৎস ছিল, সেটা আমি অ্যানালিসিসে আসলেই বোঝা যায়। ফার্স্টে আসি ম্যাচ, লেস্টার সিটি কি করছিল। লেস্টার সিটি খুব বুদ্ধি করে করেছিল কি, ফার্স্ট হাফে এরা পুরো কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলে গেছে। এরা মোস্ট অফ দ্য টাইম এই ফরমেশন মেনটেন করেছে, এবং এই ফরমেশনে এরা এই তিনজন হামজা চৌধুরী, এনডিডিয়া, টিলেমান্স, এরা কিন্তু খুব ন্যারো ছিল। ন্যারো থাকার জন্য কি হচ্ছিল, এই যে স্পেসটা, এই স্পেসটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়াররা প্রচুর এক্সপ্লয়েট করার চেষ্টা করছিল অনেক অকেশনে, কিন্তু এদের ডিফেন্স লাইনটা আর মিড লাইনটা এত বেশি মানে ক্লোজলি প্যাকড ছিল যে ঠিক এই জায়গায় স্পেস পাওয়া যাচ্ছিল না। মানে লেস্টার সিটি থ্রু আউট দ্য ম্যাচ 2-3টে অকেশন বাদ দিলে দারুণ ডিফেন্সে মানে শেপ মেনটেন করে এসছে থ্রু আউট দ্য ম্যাচ। আর সব থেকে ইন্টারেস্টিং ছিল এদের ট্যাকেল, এরা ডিসাইসিভ মেজার ট্যাকেল করছিল যেগুলো একদম পারফেক্ট ছিল, যেটা অ্যাকচুয়ালি ফার্স্ট হাফেতে ম্যানচেস্টার ইউনাইটেডকে গোল হওয়ার থেকে গোল পাওয়ার থেকে আটকে রাখছিল। চান্স প্রচুর ক্রিয়েট করার চেষ্টা হচ্ছিল, বাট কোনোটা সেই রকম থ্রেট তৈরি করে উঠতে পারছিল না। আর অন দি আদার হ্যান্ড এদিকে কি করছিল, এদিক থেকে থমাস আর এদিকে অলব্রাইটন কন্টিনিউয়াস উইং ধরে রান করছিল, এবং রান ধরে এখানে ক্রস রাখছিল টুয়ার্ডস ইয়ানাচো অ্যান্ড ভার্ডি। তো 2-3টে অকেশনে এরকম হয়েছিল যে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক হাইলাইন ডিফেন্স খেলছিল, এবং হাইলাইন ডিফেন্স করার জন্য হচ্ছিল কি মানে অনেক ফাঁক ফোকর তৈরি হয়ে যায়, হাইলাইন ডিফেন্স খেলছিল, এবং যে কারণে হচ্ছিল কি যখন মানে কোনো একটা সময় লেস্টার মিড হাফে খেলাটা ডিসপোজেস করে পায়ে কন্ট্রোল রাখছিল, দুজন উইং ব্যাক কিন্তু কন্টিনিউয়াস রান করছিল, এবং সাথে ইয়েনাচো কিন্তু সবসময় এখানে ভার্ডি আর এখানে এনডিডি কে পাচ্ছিল। মানে ইয়েনাচো ফার্স্টে 2 ভার্সেস 3 সিচুয়েশনে চলে এসেছিল, যেখানে ভার্ডি, এনডিডি, ইয়েনাচো আর দুজন সেন্টার ব্যাক এরকম পজিশনে, সেখান থেকে কিন্তু ইজি চান্স মিস করে ইয়েনাচো। অ্যান্ড সব থেকে মানে মানে সব থেকে মজাদার জিনিস কি, যে শটটা মেরেছিল সেটা ছিল খুব পুয়ার একটা এফর্ট, বাট স্টিল ডেহেয়া সেটাকে ফার্স্ট টাইম গ্র্যাব করতে পারেনি, সেখান থেকে কিন্তু ভার্ডি সেকেন্ড চান্সে অ্যাটেম্প্ট করেছিল। মানে এর থেকে বোঝা যাচ্ছে ডিহেয়া কিন্তু এখন বোধহয় সব থেকে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, কনফিডেন্সে লো মনে হচ্ছে সে কি হালকা ব্যাপার আছে, বাট স্টিল অন দি আদার হ্যান্ড এখানে ম্যানিউ কি করছিল, ম্যানিউ অনেকটা বিল্ড আপ করছিল একদম ব্যাক লাইন থেকে। তো এখানে কি হচ্ছিল, এখানে ম্যাটিচ ড্রপ করছিল এই ডিফেন্স লাইনে, ব্যাক থ্রি হচ্ছিল, এখানে ওয়ান বিসাকা আর ব্র্যান্ডন উইলিয়ামস ওপরে যাচ্ছিল। ব্র্যান্ডন উইলিয়ামস কিন্তু উইং ধরে ঢোকেনি, মোস্ট অফ দ্য কেস ব্র্যান্ডন উইলিয়ামস যখন বল ধরছিল এখানে র্যাশফোর্ড ড্রপ করছিল, র্যাশফোর্ড এই উইংটা যখন ধরছিল ব্র্যান্ডন উইলিয়ামস ভেতরের দিকে ডিপে কাটিং করে ঢুকছিল। এটা একটা কেস ছিল। আর একটা কেস ছিল কি, এখান থেকে ব্রুনো ফার্নান্ডেজ ড্রপ করছিল, সেটা র্যাশফোর্ডের সাথে 1-2 খেলছিল। অন দি আদার হ্যান্ড এখানে মেসন গ্রিনউড আর এখানে ওয়ান বিসাকা 1-2 খেলছিল, যেখানে পোগবা এদেরকে অ্যাসিস্ট করছিল অনেক রকম ভাবে। কিন্তু এরা মানে ম্যানচেস্টার ইউনাইটেড মিড হাফে দুটো সাইড দারুণ এক্সপ্লয়েট করেছিল, বিভিন্ন রকম ভাবে স্পেস পাচ্ছিল, কারণ এখানে এদের আমি আগেই বললাম যে এদের মিড লাইনটা অনেক বেশি ন্যারো ছিল, তাই এই স্পেসগুলো কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কাজে লাগাচ্ছিল। কিন্তু গোল কেন আসছিল না, কারণ তাদের কারণ আমাদের এখানে লেস্টার সিটি ডিফেন্স লাইনটা 5 জনের ছিল, যে উইথটা ওখানে কাট করে নিচ্ছিল, শুধু তাই না এইখানে কিন্তু স্পেস একদম দিচ্ছিল না, যেটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খুব স্ট্রাগল করতে হচ্ছিল, যে কারণে ম্যানচেস্টার ইউনাইটেডকে ফার্স্ট হাফেতে মানে এরিয়াল বল খেলতে শুরু করে। কিন্তু 2-3টে কেসে দারুণ আউটকাম দেখা যায়। একটা ছিল হচ্ছে পোগবা দারুণ একটা এরিয়াল বল রেখেছিল টুয়ার্ডস র্যাশফোর্ড মানে ডাস্টিন, মানে জেনারেলি ডিফেন্ডারদের বলা হয়ে থাকে যে গোলে বক্সের মধ্যে কোনো ড্রপ যেন অ্যালাউ না হয়, ডাস্টিন সেই ড্রপটা অ্যালাউ করেছিল, এবং একটা অকওয়ার্ড বাউন্সের জন্য সে বিট হয়ে যায়। র্যাশফোর্ডের পায়ে বল আসে, র্যাশফোর্ড কিন্তু সেখানে দারুণ একটা
বডি পেইন্ট মারে, কিন্তু ফিনিশ করার সময় অফ ব্যালেন্স হয়ে যায়, বল গোলে রাখতে পারেনি। অন দি আদার হ্যান্ড পোগবা আবার একটা চেস করছে, একটা ভালো এরিয়াল বল রেখেছিল টুয়ার্ডস ব্রুনো ফার্নান্ডেজ, বাট ব্রুনো ফার্নান্ডেজ ওয়াজ অফসাইড, গোল কনসিডারেশনে আসেনি। তো আর একটা ছিল হচ্ছে দারুণ একটা বল রাখা হয়েছিল টুয়ার্ডস অ্যান্থনি মার্শিয়াল, বাট অ্যান্থনি মার্শিয়াল সেটা মিস করে, বিকজ মানে অ্যান্থনি মার্শিয়াল মানে জেনারেলি কি হয়, যখন তুমি দেখছো তোমার ডান কাঁধেতে একজন ডিফেন্ডার লার্কিং আপ করছে, তুমি চেষ্টা করবে তোমার বল যেন তোমার বাঁ পায়ে থাকে, কারণ সে যাতে ওভারটেক করে না ঢুকতে পারে। তুমি ডান পায়ে যখন আউটস্টেপ নেওয়ার চেষ্টা করছো, মানে তুমি তাকে অ্যাডভান্টেজ দিচ্ছ যে এসো ভাই আমার পা থেকে বল কেটে নিয়ে চলে যাও। এক্স্যাক্টলি সেটাই হয়েছিল, মানে গোল ফিনিশ করতে পারেনি। মোট কথা ফার্স্ট হাফেতে ম্যান ইউ প্রচুর পরিমাণে পজিশন নিয়ে খেলছিল, বাট গোলের মুখ খুলছিল না, চেষ্টা হচ্ছিল না। অন দি আদার হ্যান্ড লেস্টার কিন্তু টোটাল কাউন্টার অ্যাটাক ফুটবল খেলছিল এবং বেশ এফেক্টিভ লাগছিল, মনে হচ্ছিল যে কোনো টাইম হয়তো গোল হলেও হয়ে যেতে পারে। সেকেন্ড হাফে খেলাটা একটু বদলে গেল, যেখানে কি হলো যে লেস্টার সিটি কিন্তু এবার বলের পজিশনটা কন্ট্রোল করতে শুরু করলো এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রেশার বিল্ড করতে শুরু করলো। আমি সেই ক্ষেত্রে বলবো যে মানে আমি জানি না, ব্র্যান্ডন উইলিয়ামসের পজিশনিং নিয়ে আমার বেশ প্রশ্ন আছে, কারণ ও অ্যাকচুয়ালি জানে না যে বলটা কোথায় ধরতে হয় কোথায় ছাড়তে হয়। ব্রুনো ফার্নান্ডেসের সাথে একটা দারুণ একটা 1-2 খেলে, অ্যান্ড সেকেন্ড র্যাশফোর্ডের সাথে খেলে বেরিয়ে যায়, কিন্তু র্যাশফোর্ড যখন এখানে উইথ বরাবর বলটা খেলায়, ব্র্যান্ডন উইলিয়ামস কিন্তু বলটা অনেক লেটে পিক করে, যে কারণে কিন্তু ক্রসটা রাখতে পারেনি। অন দি আদার হ্যান্ড মেসন গ্রিনউড কিন্তু অনেক কেসে নিচে নেবে রাইট ব্যাকের মতো পজিশনটা হোল্ড করেছিল, যাতে ওয়ান বিসাকা সাপোর্ট পায়, কারণ ওয়ান বিসাকা কিন্তু যখন অ্যাটাক করছিল অনেক বেশি ন্যারো হয়ে গোলের সামনে চলে আসছিল, ফলে পুরো এইখানে এই রাইট ফ্ল্যাঙ্কটা পুরোপুরি কানা হয়ে যাচ্ছিল। মেসন গ্রিনউড কিন্তু বেশ কিছু অকেশনের নিচে নেমে সেই সাপোর্টটা দেয় এবং সেই হেল্পটা করে খেলাটা নিচ থেকে বিল্ড আপ করার জন্য। এটা ছিল মোটামুটি এদের ব্যাপার। এবার সেকেন্ড হাফে যেটা বলছিলাম, সেকেন্ড হাফ শুরু হওয়ার সময় যেটা হয় কি, লেস্টার কিন্তু অ্যাটাকের ঝাঁজ বাড়াতে থাকে, কিন্তু ইয়েনাচোকে তুলে নেওয়াটা আমার মনে হচ্ছিল জানি না কেন ঠিক না। যাই হোক, তো পেরেজ তার জায়গায় নেমেছিল, তো অ্যাটাক হতে থাকে এবং আলটিমেটলি যে সিচুয়েশনটা ফার্স্ট হাফে ছিল যে লেস্টার অ্যাবজর্ব করছিল, কিন্তু তারা ডিফেন্সিভ শেপ অসাধারণ মেনটেন করছিল, ট্যাকেলগুলো পিঞ্চ পারফেক্ট ছিল এভরি কেসেতে, কোথাও একটা ভুল ট্যাকেল হয়নি, আর তার ওপর ছিল হচ্ছে সেই লেভেলে প্রেসিং। কাউন্টারের সময় যে ফাস্ট প্রেস তারা করছিল, সেইটার সময় কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সকে বিভৎস নড়া পড়ে লাগছিল আমার। মানে সেই জায়গায় যদি অন্য টিম যারা অ্যাটাকে আরও বেশি এফর্টলেস অ্যাটাক তৈরি করতে পারে, তারা যদি সেই খেলাটা ফরমেশনটা মেনটেন করতো, ম্যানচেস্টার ইউনাইটেড হয়তো 1-2 গোল কনসিড করলেও করতে পারতো, বাট সামহাও সেটা হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ভাগ্য ভালো ছিল যে সেকেন্ড হাফেতেও যে প্রেসটা লেস্টার শুরু করেছিল সেটা তারা অ্যাবজর্ব করতে শুরু করে, এবং ভার্ডির একটা হেড ছিল যেটা সেকেন্ড বারে লেগেছিল, সেটা ক্রস বারে লাগে, গোলে ঢোকেনি। সেক্ষেত্রে কিন্তু ডে হেয়ার কিন্তু আউট অফ পজিশন ছিল, বল পড়ে থাকলে ডে হেয়ার কিচ্ছু করার থাকতো না। বাট এলো সেই মহেন্দ্রক্ষণ যেখানে মানে এর আগে ম্যাটিচ একটা দারুণ থ্রু বল রেখেছিল ফর অ্যান্থনি মার্শিয়াল সেটা কাজে লাগাতে পারেনি, কারণ জাস্টিন সেটা আগেই পিক করে নিয়েছিল। বাট এলো সেই মহেন্দ্রক্ষণ যখন লেস্টার সিটি হাইলাইন ডিফেন্স মেনটেন করছিল এবং হামজা চৌধুরী নিজেদের ডিফেন্সিভ হাফেতে একটা বল ডিসপোজেসড হয়, সেই জায়গায় ব্রুনো ফার্নান্ডেজ ওয়াজ কুইক, ও দেখে মার্শিয়াল ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে এবং সে থ্রুটা রাখে এক্স্যাক্টলি আমাদের মর্গ্যান আর ইভ্যান্সের মাঝখানে স্পেসটাতে, এবং মার্শিয়াল একজন ট্রু স্ট্রাইকার হিসেবে সেই পাথটা ফলো করে যায় এবং অ্যাকচুয়ালি মর্গ্যান আর ইভ্যান্স মিলে ওকে স্যান্ডউইচ করে দেয় বক্সের মধ্যে, এবং যার আউটকাম ফাউল অ্যান্ড পেনাল্টি। দেখো, ফাউল নিয়ে কোনো ডাউট নেই, কারণ সেটা জেনুইন ছিল, কিন্তু আমার থ্রু বলটা ছিল দারুণ, যেটার জন্য মানে পেনাল্টিটা আসে, এবং ব্রুনো ফার্নান্ডেজ ওয়াজ ব্রিলিয়েন্ট ইন স্পট কিক। তো 1-0। এরপর আরও অ্যাটাক বাড়াতে শুরু করে এবং সেখান থেকে লেস্টার সিটি ফরমেশনও বেশ কিছুটা চেঞ্জ করে, তারা ব্যাক 5 থেকে ব্যাক 4-এ চলে আসে, ওপর দিকে 3 জন চলে আসে, মিড হাফে 2 জন চলে আসে, স্ট্রাইক লাইনটাকে আরো স্ট্রং করতে শুরু করে, মানে মোট কথা অল আউট যেতে শুরু করে। এবং অল আউট যেতে শুরু করলে যেটা হয় কি, ডিফেন্সে অনেক ফাঁক-ফোকর তৈরি হয়ে যায়, সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড 2-একটা চান্স ক্রিয়েট করার চেষ্টা করছিল, বাট সেটা কাজে লাগেনি। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে জেসে লিনগার্ড 98 মিনিটে থ্যাঙ্কস টু স্মাইকেল একটু কায়দা করে 1:1 ভেবেছিল লিনগার্ডকে কাটিয়ে মিলিয়ে চলে যাবে, বাট লিনগার্ডের ট্যাংলিং ফিটের জন্য বলটা লেগে যায় এবং
জায়গাটা এমন হয় যে আলটিমেটলি ফাঁকা বক্সে জেসেলিন গার্ড বলটা গোলে ঠেলে দেয় এবং খেলার স্কোর লাইন 2-0 হয় এবং সেইটাই খেলার আলটিমেট ফাইনাল শট ছিল। 2-0 ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস লেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড 2 লেস্টার সিটি 0। খেলা এরকম 2-0 হলেও আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ম্যানচেস্টার ইউনাইটেড এই পারফরমেন্সে। পোগবা মানে ম্যাটিচ অনেক স্লপি, কিছু কিছু জায়গায় বেশ কিছুটা স্লো হয়ে যাচ্ছে। আর পোগবা সেই টাচের অভাব, ব্রুনোর মতো প্লেয়ারকে কভার রাখা হবে সবাই জানে, তাই ব্রুনোকে সাপোর্ট না দিলে ব্রুনো খেলতে পারবে না। ব্রুনো ঠিক এই ডিফেন্স আর মিড লাইনের মাঝখানের পজিশনটা দেখে, যেখানে রাশফোর্ড, মার্শিয়াল আর এদিকে গ্রিনউড ঢোকার চেষ্টা করে, সেখান থেকে বিল্ড আপটা তৈরি করে। সেই জায়গাটা সে পাচ্ছিল না, কারণ অ্যাকচুয়ালি লেস্টার ডিফেন্সিভলি মারাত্মক স্ট্রং আজকে খেলেছে। বাট স্টিল এই হচ্ছে আজকে আমার অ্যানালিসিস। আজকে যদি আমার অ্যানালিসিস ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নোটিফিকেশন বাটনটাকে অবশ্যই ক্লিক করবেন, সো দ্যাট নেক্সট টাইম যখন আমি কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আর যদি মনে হয় যে অ্যানালিসিসে কোনো চেঞ্জ হলে ভালো হতো, কোথাও আমি ভুল বলেছি বা একটু অন্যরকমভাবে এক্সপ্লেন করলে ভালো হতো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর another thing, thanks goes to 90 minute and more, যার সাথে আমি কোলাবোরেশনে কাজ করছি। It's been a pleasure and honor to be a part of this team and this group. They are just brilliant. তারা আমার এখন ভিডিওটার সব রকম কাজের দিকটা দেখছে, তো I feel privileged. তো thanks to them as well. আপাতত এই, নমস্কার, ভালো থাকবেন।